Hello everyone, it's me Jajiba Jabin. Welcome back to my channel BTS Tekuk World. So guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো, তবে ঠান্ডার প্রবলেমটা এখনো পুরোপুরি শেষ হয়নি। যদিও ভাঙা গলা নিয়ে এক্সপ্লেন করাটা সম্ভব না, খুবই কষ্টদায়ক, তারপরও আমি একটু ট্রাই করছি। আর গাইস, আরেকটা কথা, আমার একটু ইচ্ছা ছিল না অন্ধকারের শিকারিটা পাবলিক করা, বাট আমার একার ইচ্ছাতে তো হবে না। আমি বরাবরই বলি, চ্যানেলটা আমাদের সবার। আমার সাবস্ক্রাইবার, আমার জান পাখি এবং আমরা মিলে চ্যানেলটা তৈরি করেছি। সেক্ষেত্রে আমার অনেক জান পাখিরা চাচ্ছে আমি গল্পটা কন্টিনিউ করি এবং প্রথম থেকে সব পাবলিক করি। তবে জান পাখিরা, গল্প যেহেতু চেঞ্জ হয়ে গেছে, লিখতে হবে, এক্সপ্লেন করতে হবে, সেক্ষেত্রে যতটুকু পরিমাণে লেখা সম্ভব হবে ততটুকু পরিমাণে আপলোড হবে। আর কোনো প্রকারের সিজন 2 রাখছি না, সমস্তটা একটা গল্পেই থাকবে, এটা বলে দিলাম যাতে তোমাদের কনফিউশন না থাকে। যেহেতু অনেকদিন পরে আপলোড হচ্ছে, ইচ্ছা ছিল তো অনেক বড় একটা পার্ট বানাবো, কিন্তু আমার গলার অবস্থা খারাপ, আমি থেমে থেমে ভয়েস দিচ্ছি, তাই 2-4 মিনিট যতটুকুই বানাতে পারছি ততটুকুই আপলোড করে দেবো। আসলে মূল উদ্দেশ্যই হচ্ছে আমার ভয়েসটা কন্টিনিউ করা, মানে আমার কণ্ঠটা ঠিক করা। আমি ট্রাই করছি ডাবিংয়ে কন্টিনিউ হওয়া। তোমরা আমার জন্য দোয়া করো, সবাই ভালো থেকো। আরেকটা কথা, হ্যাপি বার্থডে লিসা, ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষা দাও, দোয়া করি। লাশ কাটা ঘরে পোস্টমর্টম করা হচ্ছে। দুজন ডক্টর তাদের কাজে নিয়োজিত। নীরবতায় ঘিরে আছে চারপাশ, শুধুমাত্র ছুরি, কাঁচি, চাপটের খচখচ করে মাংস কাটার শব্দ ছাড়া আর কোনো শব্দের কোনো প্রতিধ্বনি হচ্ছে না, এমনকি শ্বাস প্রশ্বাসের শব্দটুকুও না। যেন দম বন্ধকর এক পরিস্থিতি। হঠাৎ করে লাশ পাশের জুনিয়র ডক্টর নীরবতা ভেঙে নিজের ভেতরে আটকে রাখা দমটুকু ছাড়ে। যদিও লাশ কাটা ঘরে এমন পরিস্থিতিতে কাজের মধ্যে কথা বলার নিয়ম নাই, তারপরও নিজেকে আটকে না রাখতে পেরে জুনিয়র ডক্টর মুখ ফুসকে আফসোসের বাণী ছাড়ল। ইস, কত নির্মমভাবে নির্যাতন করে মারা হয়েছে। এটা কি মানুষের কাজ না কোনো পশুর? চোখে কালো ফ্রেমের মোটা চশমা, মুখে ডাবল মাস্ক, হাতে গ্লাভস পরিহিত সিনিয়র ডক্টর পার্ক জিমিন তখন লাশটির 2 পায়ের মাঝখানে দাঁড়িয়ে জনিপথ আর বায়ুপথের মধ্যকার স্থানটি সেলাই করছিল। মৃত্যুর 36 ঘন্টা পার হয়ে যাওয়াতে ছিন্ন ভিন্ন ক্ষত বিক্ষত লাশটির শরীর পচে দুর্গন্ধ তো বেরই হচ্ছিল, সেটা পুনরায় কেটে পোস্টমর্টম করা এবং লাশের শরীরের পচা মাংস সেলাই করতে গিয়ে এক প্রকার সাফার করতে হচ্ছে সিনিয়র ডক্টর পার্ক জিমিনের। এ পর্যায়ে সহকারী ডক্টরের কথার জবাবে নাকমুখ কুচকে মুখ খুলল জিমিন। আমার ডক্টরি ক্যারিয়ারে আমি অনেক পোস্টমর্টম করছি, সেখানে অনেক কেসও ছিল, তবে আজকেরটা হচ্ছে একেবারে স্পিচলেস, যেটা সম্পর্কে কিছু বলার ভাষা পর্যন্ত আমার জানা নেই। কথাটি বলেই জিমিন ফাইল আর কলম হাতে তুলে নেয় এবং পোস্টমর্টমের প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা লিখতে শুরু করে। লাশ কাটা ঘরের দরজার বাইরের করিডোরে উপস্থিত অনেক মানুষ, তবে এত নিস্তব্ধ আর শান্ত গোমুটে পরিবেশ যেন হসপিটালে একটা মানুষও নাই। কিন্তু মানুষের অভাব নেই, তবে কারো শ্বাস প্রশ্বাসের শব্দটুকু হচ্ছে না। জঙ্কুক আর ইউনো লাশ কাটা ঘরের বাঁ পাশের করিডোরের 2 পাশের 2 দেয়াল ঘেঁষে সামনাসামনি বসে আছে, তবে কেউ কারো চোখের দিকে তাকাতে পারছে না। দুজনের চোখই ফ্লোরে নিবদ্ধ। পরশু রাতে মেডিসিনের কথা বলে বেসুজির শরীরে যে ইনজেকশনটা পুশ করা হয়, সেটা হচ্ছে হাই পাওয়ারে ঘুমের ইনজেকশন। ওটার প্রভাব এতটাই কড়া ছিল যে অসুস্থ বেসুজির ঘুম ভাঙতে ভাঙতে পরের দিন সন্ধ্যা পার হয়ে যায়। অন্যদিকে লেট নাইট করে ঘুমানোর কারণে জঙ্কুকের ঘুম ভাঙে দুপুরের পরে। আর ইউনো পার্টি অফিসের বিশেষ কাজে ব্যস্ত থাকে। যেহেতু জঙ্কুকের দায়িত্বে ছিল বেসুজি আর রোজ, তাই সে নিশ্চিন্তে নিজের কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে। অন্যদিনের মতো আজ আর তে বারবার জঙ্কুককে ঘুম থেকে ডাকতে আসে না। কালকে অনেক রাত করে ঘুমিয়েছে, আর তাছাড়া কাল রাতের জঙ্কুকের শাপলা বিলাস তের মনে এক সূক্ষ্ম ভালো লাগার প্রলেপ সৃষ্টি
সৃষ্টি করেছে। আর বরাবরই তো চিরন্তন সত্য বাস্তব বিষয় হচ্ছে ভালো লাগা থেকেই সৃষ্টি হয় যত্ন। কালকে করা জঙ্কুকের শাপলা বিলাস তের মনের গভীরতাকে ছুঁয়ে দিয়েছে সূক্ষ্মভাবে। যদি এই দুর্ঘটনা না ঘটতো তাহলে এটার প্রভাব থাকতো বেশ কিছুদিন। গতকাল বিকালে ঘুম ভাঙার পর জঙ্কুক যখন জানতে পারে বেসুজি আর রোজ তখনও বাড়ি ফিরে আসেনি, তখন জঙ্কুক হসপিটালে রেখে আসা ছেলে দুটাকে ফোন করে। ছেলে দুটো ফোন রিসিভ করছে না। জঙ্কুক দ্রুত বাড়ি থেকে বের হয়ে হসপিটালে চলে যায়। রাতে বেসুজির ঘুম ভাঙার পর পরিস্থিতি বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগে। ততক্ষণে বাড়ির প্রত্যেকটা সদস্য, জঙ্কুকের ক্লাবের ছেলেরা, ইউনোর পার্টির লোকেরা হসপিটালে উপস্থিত। বেসুজি যখন জানতে পারে রোজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সুজি অতিরিক্ত হাইপার হয়ে যায়। আর অতিরিক্ত শ্বাসকষ্টের কারণে ডক্টর তাকে অক্সিজেন মাস্ক লাগাতে বাধ্য হয় এবং অল্প পাওয়ারই ঘুমের ইনজেকশন পুশ করে। পুরোটা হসপিটাল খোঁজার পরেও যখন জঙ্কুক রোজের সন্ধান পায় না, তখন সিসিটিভি ফুটেজই থাকে একমাত্র ভরসা এবং এটাই কাজে লাগে। ইউনো আর জঙ্কুক সিসিটিভি ফুটেজ চেক করে বুঝতে পেরে যায় রোজের সাথে কি ঘটেছে। তাই তো 301 নাম্বার কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করার সাহস করে না তারা। আর নাইবা জঙ্কুক কাউকে দেখতে দেয়। ফরেন্সিক স্পেশালিস্ট পার্ক জিমিন যখন তার সহকারী মহিলা ডক্টর এবং নার্স নিয়ে 301 নাম্বার কক্ষে প্রবেশ করে, তে হুট করেই তাদের সঙ্গে ঢুকে পড়ে এবং রোজের এমন নির্মম অবস্থা দেখে জোরে একটা চিৎকার করে বসে। তের চিৎকার শুনে জঙ্কুক এক প্রকার ছুটে এসে রুমের ভিতরে প্রবেশ করে। শক্ত করে তেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। বরাবরই তার ধর্ষণে অ্যালার্জি, যদিও সে এই সমস্ত জিনিস সহ্য করতে পারে না, দেখতেও পারে না। তবে তাকাবে না করেও এক নজর চোখ চলে যায় এবং সঙ্গে সঙ্গেই যেন জঙ্কুকের চোখে আগুন জ্বলে ওঠে। লাল টকটকে একটা মাংসপিণ্ড যেন ফ্লোরে পড়ে আছে সাগরে। মানুষের শরীরের আকৃতি তো আছে, তবে ক্ষেত্র বিশেষ শরীরের অঙ্গ কিছুই বোঝা যাচ্ছে না। কালো চুলগুলো যেন জমাট বেঁধে গেছে রক্তে। 30 সেকেন্ডের বেশি আর তাকালো না জঙ্কুক। এই 30 সেকেন্ড জঙ্কুক খুঁজে পেল না রোজের চেহারাটা কোথায়। তে চোখ বন্ধ করে জঙ্কুকের বুকের সাথে মিশে আছে, থরথর করে কাঁপছে। জঙ্কুক অনুভূতি শূন্য। সে এখনো রোজের মুখটা খোঁজার চেষ্টা করছে। আর একটু ভালোভাবে খুঁজবে তার আগেই ইউনো পেছন দিক দিয়ে জঙ্কুককে টেনে 301 নাম্বার কক্ষ থেকে বের করে নিয়ে গেল। যদিও নিজি পেছনে দাঁড়িয়ে একটু দেখার চেষ্টা করছিল, তবে তার আগেই রোজের লাশটি লাশ বহনকারী পলিথিনের ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়। লাশ কাটা ঘরের দরজার বাঁ পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে জঙ্কুক। তার দু পায়ের মাঝখানে দুহাটো ভাঁজ করে জঙ্কুকের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে বসে আছে তে। রোজের ক্ষত বিক্ষত নিথর দেহটি দেখার পর এখন অব্দি চোখ মেলে তাকায়নি তে। আর নাইবা জঙ্কুককে ছেড়ে এক চুল পরিমাণও নড়েছে, যেন বাক শূন্য হয়ে গেছে তে। এই ঘটনাটি তো তার সাথে ঘটার কথা ছিল, তবে তে জানে প্রথম থেকেই জঙ্কুক নামে ছায়াটা তাকে বরাবরই রক্ষা করেছে। নয়তো তার মতো একটা সাধারণ মেয়ে কিভাবে কায়ের মতো হিংস্র পশুর হাত থেকে নিজেকে রক্ষা করত। লাশ কাটা ঘরের দরজা খোলার শব্দ হতেই ইউনো উঠে দাঁড়ায়। জিমিন কিছু বলতে যাবে তার আগে ইউনো হাত উঁচু করে জিমিনকে থামিয়ে দেয়। ইশারা করে আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজেদের লোকেদের দিকে। সঙ্গে সঙ্গেই পুরোটা এরিয়া খালি করে প্রত্যেকটা লোক সেখান থেকে চলে যায়। শুধুমাত্র থেকে বুকে নিয়ে ফ্লোরে মাথা নিচু করে বসে থাকে জঙ্কুক। তার চোখ লাল, বোঝা যাচ্ছে না ওই চোখে কি আছে, রক্ত না আগুন। ইউনো ইশারা করতেই জিমিন বলতে শুরু করে, মেয়র সাহেব, আপনাদেরকে কি বলবো বুঝতে পারছি না। আমি সত্যি পাকরুদ্ধ দুঃখিত। এমন একটা কেস বিবরণ দিয়ে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলবো, এই লাশের শেষ গোসল করানো অসম্ভব। ধারালো তারা 2 শতাধিকেরও উপরে পুরোটা শরীরে আঘাত করা হয়েছে। যদিও 48 ঘন্টা পার হয় নাই, তবুও ম্যাক্সিমাম কাটা জায়গাগুলোতে সুই চালানো যাচ্ছে না। শরীরের মাংস পচে খুলে যাচ্ছে। স্বাভাবিক মৃত্যুতে একটা লাশ পচতে যতটুকু সময় লাগে তার থেকেও 10 গুণ দ্রুত এই লাশ পচে যাচ্ছে। আসলে ব্লেড দিয়ে এত পরিমাণে আঘাত করা হয়েছে যে। কথাটি শেষ করতে পারে নাই জিমিন। তার আগেই ইউনো বা হাত উঁচু করে জিমিনকে ইশারায় থামিয়ে দেয়। ডক্টর জিমিনের বলা প্রত্যেকটা কথাই তেকুক স্পষ্টই শুনেছে। জঙ্কুক চোখ দুটো বন্ধ করে নেয়। সে তো জানে কাই এমনই। আর তে পুনরায় থরথর করে কাঁপতে শুরু করে। জিমিন আমতা আমতা করে ইউনোকে বলে,
স্যার, অনুমতি দিলে আরেকটা কথা জানানোর ছিল। কথাটি শুনে ইউনো তাকায় জিমিনের চোখের দিকে। জিমিন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এর আগে খুনের মধ্যে ইনজেকশন পুশ করা হয়, তাছাড়া রক্তে পাওয়া গেছে। মনে হয় নির্যাতনের সময় চিৎকার চেঁচামেচি বন্ধ করার জন্য দেওয়া হয়েছে। কথাটি বলে জিমিন থামে, বা পাশে তাকিয়ে জঙ্কুকের দিকে তাকায় এবং তাকিয়েই বলে, আর ধর্ষক 2 জন ছিল। তাৎক্ষণিক জঙ্কুক মাথা তুলে জিমিনের চোখের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে জিমিন বলে, প্রথমটা সাধারণ ধর্ষক যেভাবে করে ঠিক ওইভাবে, আর দ্বিতীয়টা খুব নৃশংসভাবে হত্যা করার পর মৃতদেহের সাথে করা হয়েছে। কথাটুকু উচ্চারণ করার সময় ডক্টর পার্ক জিমিনের এক টুকরো আগুনের ফুলকি দেখা গেল। এতক্ষণ স্তব্ধ থাকা বাকরুদ্ধতে এই পর্যায়ে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। অসুস্থ বেসুজিকে ডক্টর, নার্স সহ হসপিটাল থেকে বাড়িতে ট্রান্সফার করা হলো। বুকে এক প্রকার পাথর চাপা রেখেই রোজকে শেষ গোসল না দিয়ে দ্রুত জানাজা করে দাফন করে দেওয়া হলো। পুরোটা সময় 1 মিনিটের জন্য জঙ্কুককে ছাড়ে নাই তে। রোজের শেষ কাজগুলো করতে হয়েছে জঙ্কুকের থেকে পাশে রেখেই। অতিরিক্ত ক্লান্ত হয়ে তে যখন ঘুমিয়ে যায়, তখন জঙ্কুক থেকে রুমে রেখে সোজা চলে যায় বেসমেন্টে। সেখানে আটকে রাখা জঙ্গিগুলোর সাথে পূর্ণের ন্যায় কোনো বাক্য বিনিময় করে না জঙ্কুক। শরীরের সমস্ত শক্তি দিয়ে একের পর এক তাদেরকে আঘাত করতে থাকে। ওপর মহল থেকে করা আদেশ সীমাবদ্ধতা ভেঙে দিয়ে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ইচ্ছা মতো পেটালো জঙ্কুক। এমন হিংস্র জঙ্কুককে দেখে আটকে থাকা বাচ্চাগুলো জোরে চিৎকার চেঁচামেচি শুরু করলো। নিলজি লিভিং রুমে দাঁড়িয়ে থেকে সেই চিৎকারগুলো স্পষ্টই শুনতে পেল। এর আগে কখনো এমনটা হয়নি। নিলজির সামনেই সোফাতে গম্ভীর ভাবে বসে আছে ইউনো। তার চোয়াল শক্ত, রাগে দাঁত কটমট করছে। তা দেখে নিলজির চোখ গড়িয়ে পানি পড়ে। মনের জ্বালা মিটেছে। জঙ্কুক, আজ তুই বুঝতে পারবি এই কায়ের সাথে টক্কর দিয়ে তুই কত বড় ভুল করেছিস। দুহাত মাথার নিচে সেট করে কাঠের বেঞ্চে টান টান হয়ে শুয়ে মুখে শয়তানি হাসির রেখা ফুটিয়ে কথাটি বলল কাই। মাঝার ঠিক কায়ের পায়ের পাশে দাঁড়িয়ে বলল, তাই ভাই, তোমার কি মনে হয় ওই শুয়োরের বাচ্চাকে চুপ করে বসে থাকবো? আরে না রে বেটা, ওই মারানের পথ এত সহজে থামবে না। কিন্তু ও আমাকে খুঁজে পাওয়ার আগে আমি এখান থেকে অনেক দূরে পালায়া যাব। তবে যাওয়ার আগে ওর জীবনটা যতভাবে ডিস্ট্রয় করা যায় আমি করব। ওর কলিজাটা তো ছিঁড়ে আমি ভুনা করে খাবো। আর ওর কলিজাটা কোথায় সেটা তো আমি খুব ভালো করেই জানি। মাঝার কিছু বলতে যাবে তার আগেই মাঝারের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে তার খুবই বিশ্বস্ত একটা লোক তাকে ফোন করেছে। মাঝারের চোখ জলজল করে উঠে। দ্রুত ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিয়ে দেয় মাঝার। ফোনের ওপাশের ব্যক্তিটির কথা শোনা মাত্রই হো হো করে হেসে ওঠে মাঝার আর কাই। খুবই বাজে বিকৃত হাসিটা বন্ধ করে কাই মাঝারের হাত থেকে ফোনটা হাতে নিয়ে মুখের বাচন ভঙ্গি খুবই বিকৃত করে বলে, আরে সুরক্ষিত ভাবে আমার কাছে নিয়ে আয় শালা। এমন খাবার আগে কখনো টেস্ট করি নাই। হিংস্র গম্ভীর মুখে দানবের মতো বেসমেন্ট থেকে বের হয়ে আসে জঙ্কুক। লিভিং রুম পার হওয়ার সময় নিলজিকে উদ্দেশ্য করে বলে, 1 ফোঁটা পানিও যেন বেসমেন্টে না যায়। এতদিন তো জঙ্গিদেরকে নিয়ম করে 1 বেলা পানি আর বাচ্চাদেরকে 1 বেলা পানি আর খাবার দেওয়া হয়েছে, যার মানে হচ্ছে জঙ্কুকের বলা কথার পরিপ্রেক্ষিতে এখন থেকে সব কিছু বন্ধ। ইউনো ওভাবে চুপচাপ বসে আছে। জঙ্কুক সোজা নিজের রুমে এসে দরজাটি বন্ধ করে দেয়। স্থিরভাবে দরজার সাথে পিঠ ঠেকিয়ে জঙ্কুক ওখানেই দাঁড়িয়ে পড়ে। জোরে একটা শ্বাস ফেলে। জঙ্কুক মাথা তুলে তাকায় বিছানায় ঘুমিয়ে থাকা তের দিকে। যতবার তের মুখের দিকে তাকাচ্ছে ততবারই তার বুকটা কেঁপে উঠছে। জঙ্কুক যতবার তেকে দেখছে তার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ওই কাই তার ঘরবালি তার তেকে পেলে এমনটাই করত, এভাবে নির্যাতন করে তেকে মারত। কথাটি ভাবা মাত্রই জঙ্কুক নিজের মাথার চুল 2 হাতে নিজেই খামচে ধরে। রোজের মৃত্যুর পর থেকে জঙ্কুকের মাথায় এই একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছে, কায়ের ফার্স্ট টার্গেট তার ঘরবালি, তার তে। কথাটি ভাবতেই যেন জঙ্কুকের চোয়ালটা শক্ত হয়ে যায়। দাঁত কটমট করে জঙ্কুক অস্পষ্ট সুরে বলে,
I think it's time to end at all. I will destroy everything. কথাটি বলে জঙ্কুক দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে টাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। টাওয়ালটা ছুঁড়ে ফেলে সোফায়, তারপর সোজা গিয়ে বিছানায় তের পাশে শুয়ে পড়ে। তারপর অভ্যাসগত ভঙ্গিতে দু হাত বাড়িয়ে টেনে এনে তেকে নিজের বুকের সাথে চেপে ধরে। ঘুমের ঘোরে অস্পষ্টভাবে তে কোমড়ে ওঠে। তে ঘুমের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্পষ্ট সুরে জঙ্কুককে ডাকে। জঙ্কুক চোখ বন্ধ করেই বলে, কে? ওই লোকটা আমাকে নিয়ে যাবে। জঙ্কুক জড়িয়ে রাখা হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে বলে, কেউ পারবে না, আমি আছি তো। তে জঙ্কুকের গলার মধ্যে মুখটা গুজে দেয়। ওভাবেই বলে, আমি আপনাকে খুব ভালোবাসি জঙ্কুক, অন্য পুরুষকে স্পর্শ করতে দেবেন না আমাকে। আমাকে লুকিয়ে রাখুন আপনার বুকে, অন্য কেউ যেন দেখতে না পারে। আমার ভয় করছে, খুব ভয় করছে জঙ্কুক। আমি শুধু আপনার কাছে থাকতে চাই, আপনার স্পর্শ চাই না, কাউকে চাই না। আমাকে লুকান, আমাকে লুকিয়ে রাখুন, আমার ভয় করছে জঙ্কুক। থামো বলছি, অনেক কান্না করেছো, আমি আছি তো। দু হাতে জঙ্কুকের বাহু খামচে ধরে এক পর্যায়ে আহাজারি করতে শুরু করে। জঙ্কুক কিছুতেই তেকে থামাতে পারছে না। জঙ্কুক তেকে চুপ করাতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে বাধ্য হয়ে তে ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নেয়। খুব আনএক্সপেক্টেড ভাবে এই মুহূর্তে এই ঘটনাটি ঘটে। জঙ্কুকের তো এই মুহূর্তে ঘনিষ্ঠ কোনো আচরণের মানসিকতাই ছিল না। তেকে থামানোর জন্য যদিও সে তের ঠোঁটে ঠোঁটটা রেখেছে, তবে কোনো প্রকার চুম্বন স্টার্ট করে নাই। তবে তাকে আশ্চর্য করে দেয় তের প্রতিক্রিয়া। তে তাকে বাধা না দিয়ে, তাকে সরিয়ে না দিয়ে উল্টো তার মাথার চুল খামচে ধরে খুবই আগ্রহের সাথে ভরপুর উত্তেজনা নিয়ে জঙ্কুকের ঠোঁট দুটো নিজের মুখের মধ্যে ভরে খুব ডিপ ভাবে চুমু খাচ্ছিল তে, যেন পৃথিবীতে বেঁচে আছে সে জঙ্কুকের ঠোঁটে চুমু খাওয়ার জন্য। আর এটা ছাড়া তার জীবনে কোনো মূল্যবান কিচ্ছু নেই। সো এভরিওয়ান, এই পার্টটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্টসে পার্টটা কেমন লেগেছে তোমরা আমাকে সো এভরিওয়ান, এই পার্টটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সো এভরিওয়ান, এই পার্টটা এখানেই শেষ করছি। দুঃখের পার্ট ছিল, তাই কোনো প্রকার বিরিয়ানি অ্যাড করি নাই, সামনে দেব। অবশ্যই কমেন্টস করে তোমরা আমাকে জানাবা তোমাদের কাছে কেমন লেগেছে। তোমাদের কমেন্টসের উপরে ভিত্তি করে নেক্সট পার্ট আপলোড করব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।